ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন ইন HTML একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে একেবারেই আজকে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা পুরোটা ভিজিট করবে। তারপর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। প্রথমে আমরা দেখব ওয়েব পেজ কি। এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট বা ওয়েব ডকুমেন্ট, যাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে পরিদর্শন করা যায়, তাকে ওয়েব পেজ বলে। তাহলে ওয়েব পেজ হলো এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট বা ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্রাউজ করে প্রদর্শন করা হয়। অথবা বলতে পারি আরও সহজ করে, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ইলেকট্রনিক ডকুমেন্ট, ওয়েব ডকুমেন্ট বা ফাইলকে ওয়েব পেজ বলে। 1991 সাল 6 আগস্ট সর্বপ্রথম ওয়েব পেজ তৈরি করা হয়। ওয়েব পেজ সাধারণত HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, XML বা এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, DHTML বা ডাইনামিক হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML স্ট্রাকচার্ড টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয়। তাহলে আমরা এইখানে বেশ কিছু নতুন টার্ম শিখলাম। HTML, DHTML, XML, HTML, এগুলার ফুল ফর্মগুলো আমাকে জেনে রাখতে হবে। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এই ধরনের পূর্ণ রূপ আসতে পারে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি গঠন ও বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ কয় ধরনের হয়ে থাকে। ওয়েব পেজ হবে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজ আমরা একটু দেখে নেব যে স্ট্যাটিক ওয়েব পেজগুলো কীরকম হয়। সাধারণত ওয়েবসাইট লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। একটা ওয়েব পেজ আসার পর এটা পরিবর্তন করা যায় না, চেঞ্জ করা যায় না, তাকে বলা হবে স্ট্যাটিক ওয়েব পেজ। তাহলে ঠিক এর বিপরীতটাই হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ, পরিবর্তন করা যায়। সাধারণত HTML এবং CSS একটা নতুন টার্ম শিখলাম এখন, ক্যাসকেডিং স্টাইল শিট, নোটপ্যাড, অ্যাডোব ফ্ল্যাশ, অ্যাডোব ফটোশপ ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে স্ট্যাটিক ওয়েব পেজের জন্য, যেহেতু ফিক্সড, যা দিবে তাই দেখাবে। আর ডাইনামিক ওয়েব পেজের জন্য HTML, CSS এর পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন PHP, ASP, JSP, পার্ল, জাভাস্ক্রিপ্ট, ওরাকল, MySQL ইত্যাদি ব্যবহার করা হয়। স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের নামের এক্সটেনশন অর্থাৎ ফাইল ফরম্যাটটা হবে .htm অথবা .html। MCQ প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন বছর এই প্রশ্নটা আসছে যে স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের এক্সটেনশন কী কী হতে পারে। তাহলে আমরা দেখে নিলাম HTML বা HTML। এখন আমরা দেখব ডাইনামিক ওয়েব পেজের এক্সটেনশন .php, .asp, .jsp ইত্যাদি হতে পারে। তো আমরা সংজ্ঞা শিখলাম এক নম্বরে। এইখানে এই সংজ্ঞার পাশাপাশি আমরা শিখলাম কি কি সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে এবং ফাইলের এক্সটেনশন শিখলাম। ওকে, এখন যদি আমাকে বলা হয় যে স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজের পার্থক্য লিখো, তাহলে কিন্তু তিনটা পার্থক্য ইতিমধ্যে হয়ে গেছে। ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজের পার্থক্য আমরা চাইলেই কিন্তু আগের তিনটাকেই এখানে বসিয়ে দিতে পারি। তারপরেও যদি আরেকটু আপডেট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে দেখে নিতে পারি। যেমন স্ট্যাটিক ওয়েব পেজে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ডাইনামিক ওয়েব পেজে কন্টেন্টগুলো পরিবর্তনশীল। স্ট্যাটিক ওয়েব পেজে সাধারণত ব্রাউজারে লোড হতে সময় কম লাগে, ডাইনামিক ওয়েব পেজে লোড হতে সময় তুলনামূলকভাবে বেশি লাগবে। স্ট্যাটিক ওয়েব পেজ দিয়ে গঠিত ওয়েবসাইট বেশি নিরাপদ, কারণ এটা একমুখী কমিউনিকেশন, ব্যবহারকারী শুধু দেখবে আর কিছুই করতে পারবে না।
আর ডাইনামিক ওয়েবসাইট অ্যাডমিন লেভেল এবং ইউজার লেভেল 2 লেভেল থেকে কমিউনিকেশন করা পসিবল। দ্যাটস ওয়াই এখানে কিন্তু নিরাপত্তার ঝুঁকি কিন্তু রয়েই যায়। HTML এবং CSS ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়। আর ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে HTML CSS এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু সফটওয়্যার প্রয়োজন হবে, যেমন PHP, Perl, ASP, .NET ইত্যাদি। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করার জন্য আনুপাতিক হারে খরচ কম হয় এবং ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে আনুপাতিক হারে বা তুলনামূলকভাবে খরচ বেশি হয়। স্ট্যাটিক ওয়েবসাইট কোনো ধরনের পরিবর্তন করা খুবই কঠিন, কারণ অ্যাডমিন লেভেল ছাড়া এখানে পরিবর্তন করা পসিবল হয় না। ডাইনামিক ওয়েবসাইট পরিবর্তন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবেই আপডেট করা যায়। আমরা এখন দেখব ওয়েবসাইট কি। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম ওয়েব পেজ কি। এক বা একাধিক ওয়েব পেজ নিয়ে একটি ওয়েবসাইট গঠন করা হয়ে থাকে। এখন পেজগুলো যদি স্ট্যাটিক হয় তাহলে সাইটটা হবে স্ট্যাটিক সাইট, আর পেজগুলো যদি ডাইনামিক হয় তাহলে ওয়েবসাইটটা হবে ডাইনামিক ওয়েবসাইট। অনেকেই বলে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালটা আসলে কি আমরা একটু দেখি। ব্যবহারকারীদের সহজে তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট, লিঙ্ক, সার্ভিস বা সেবা প্রদান করে যে ওয়েব পেজ তৈরি করা হয় তাকে ওয়েব পোর্টাল বলে। এর টোটালি ব্যবহারকারীদের সহজ করার জন্য, যাতে সহজে তথ্য সংগ্রহ করতে পারে এবং বিভিন্ন ধরনের তথ্য একসাথে একটা ওয়েবসাইটে পায়, এটাকে ওয়েব পোর্টাল বলা হয়। ওয়েব পেজের যে মূল পেজ, যে প্রথম পেজটা থাকবে, যে মূল পেজটা থাকবে সেই পেজটাকে বলা হয় হোম পেজ। যেমন www.google.com ব্রাউজার ওপেন করলে যে প্রথম পেজটা আসবে সেই পেজটাই হবে গুগলের হোম পেজ। এখন আমরা দেখব ওয়েব পেজ আর ওয়েবসাইটের পার্থক্য কী। আমরা যদি একটু চিন্তা করি, পেজ আর খাতার পার্থক্য কী। পেজ হচ্ছে একটা পেজ বা পৃষ্ঠা, আর খাতা হচ্ছে অনেকগুলো পৃষ্ঠার সমন্বয়। ঠিক ওয়েব পেজ এবং ওয়েবসাইটের কিন্তু কাছাকাছি পার্থক্য, যদিও খাতা এবং পেজ এর সাথে ওয়েব পেজ ওয়েবসাইটে অনেক পার্থক্য। তো আমি একটু ফান করার জন্য বললাম। আমরা ওয়েব পেজের সঙ্গে কিছুক্ষণ আগে দেখে আসছি, ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। এক বা একাধিক ওয়েব পেজ মিলে একটি ওয়েবসাইট গঠিত হয়। ওয়েব পেজ শুধুমাত্র একটি পেজ বিদ্যমান। পেজটা কতটুকু লম্বা হবে কিংবা কতটুকু ওয়াইড হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে ডিজাইনারের উপরে। একটা পেজ থাকবে শুধু। আর ওয়েবসাইট হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজ থাকবে, এখানে সমন্বয় হবে। ওয়েব পেজে ওয়েবসাইট কাঠামো থাকে না, অর্থাৎ একটা পেজের মধ্যে কোনো কাঠামো তৈরি করা যায় না। বাট যখন অনেকগুলো পেজ মিলে একটা সাইট গঠিত হবে তখন কিন্তু একটা কাঠামো মেনটেন করতে হবে। ওয়েব পেজ দ্বারা ওয়েবসাইট তৈরি হয়, আর ওয়েবসাইটের এক একটা পেজকেই বলা হবে ওয়েব পেজ। আমরা এখন দেখব ডাটার ফাইল ফরম্যাট। ডাটার ফাইল ফরম্যাট বলতে আমরা প্রথমেই দেখব ছবি বা গ্রাফিক্স যে ফাইল ফরম্যাট রয়েছে সেখানে কি কি ফরম্যাট থাকতে পারে। যেমন একটা কম্পিউটার সিস্টেমে বা একটা মোবাইল সিস্টেমেও কিন্তু ছবি বা গ্রাফিক্স সংরক্ষণ করা হয়, এবং সংরক্ষণ করার জন্য অবশ্যই কিন্তু ফাইলের ফরম্যাট প্রয়োজন হয়। এটা কোন ধরনের ফাইল সেটা বোঝানোর জন্য। যেমন জেপিইজি মানে কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, JFIF, অর্থাৎ জেপিজি যে ফাইলটা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট। এগুলো সব সংক্ষিপ্ত ফর্ম বসানো হয়। .exif এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট, TIFF ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট, GIF গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, BMP বিটম্যাপ ফাইল ফরম্যাট, PNG পোর্টেবল নেটওয়ার্ক ফাইল, HEIF হাই এফিসিয়েন্সি ইমেজ ফাইল ফরম্যাট, BPG বেটার পোর্টেবল গ্রাফিক্স, CGM কম্পিউটার গ্রাফিক্স মেটাফাইল, SVG স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। আমরা আরও কিছু ফরম্যাট দেখব। অডিও ফরম্যাট, অডিও বা সাউন্ড সেভ করার জন্য আনকম্প্রেসড
অডিও ফরম্যাট হচ্ছে WAV, AIFF, AU, এগুলো হচ্ছে ওয়েল নোন অডিও ফরম্যাট। আমরা যখন রেকর্ডিং করি রেকর্ডিং ফরম্যাটে কিন্তু WAV ফরম্যাটে রেকর্ডিং হয়ে যায়। লসলেস কম্প্রেশন অর্থাৎ কোনো চেঞ্জ ছাড়াই যে ফরম্যাটগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে .APE, .WV, .M4A, .WMA। ফরম্যাট উইথ লজি কম্প্রেশন মানে কিছু লজ হবে এখানে, যেমন অপাস, MP3, ভরভিস, মোসিপ্যাক, AAC, ATRAC ইত্যাদি। অ্যানিমেশন ফাইল ফরম্যাট, অ্যানিমেশন ফাইল ফরম্যাট যেমন .FLIC, .FLI, .FLC ইত্যাদি ফরম্যাট। FLI এবং FLCর সমন্বয়ে মিলেই কিন্তু .FLIC ফাইল ফরম্যাট ব্যবহার করা হয় বা গঠিত হয়। আর কিছু ফরম্যাট দেখব। ভিডিও ফাইল ফরম্যাট, AVI, অডিও ভিডিও ইন্টারলিভ, FLV, ফ্ল্যাশ ভিডিও ফরম্যাট, WMV, উইন্ডোজ মিডিয়া ভিডিও, মব এবং QT, অ্যাপল কুইক টাইম মুভি, MP4, মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ 4, MKV, মাট্রোস্কা ফরম্যাট, AVCHD, অ্যাডভান্সড ভিডিও কোডিং হাই ডেফিনেশন, SWF, শকওয়েভ ফ্ল্যাশ ইত্যাদি। আমরা এখন দেখব ব্রাউজার কি। আমরা তো অনেকেই ব্রাউজার করি। আসলে ব্রাউজারটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে ওয়েব পেজকে প্রদর্শন করা হয়। আমরা এখানে বেশ কিছু ব্রাউজার দেখতে পাচ্ছি, UC ব্রাউজার, ফায়ারফক্স, CM ব্রাউজার, অপেরা, স্যামসাংয়ের ইন্টারনাল ব্রাউজার, ডলফিন ব্রাউজার, ভায়া, UC, পাফিন, গুগল ক্রোম, DU ব্রাউজার, ফনিক্স, নক্স, ব্রেভ, মিন্ট, ইন্ডেক্স, অপেরা মিনি, কুইই, ব্রাউজার ফর অ্যান্ড্রয়েড, এই ধরনের অসংখ্য ব্রাউজার কিন্তু রয়েছে। URL কি আমরা এখন একটু দেখব। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে URL। সাধারণত একটা URL এর নিম্নলিখিত অংশগুলো রয়েছে, যেমন প্রোটোকল নেম, সাবডোমেইন নেম, ডোমেইন নেম, ডিরেক্টরি, ফাইল পাথ, ফাইল নেম। একটা URL আমরা উদাহরণের সাহায্যে ডিটেইলস আলোচনা করব। আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি, https://www.google.com/index.html। এইখানে HTTP বা HTTPS হচ্ছে প্রোটোকল নেম, এই যে এখানকার যে প্রোটোকলটা রয়েছে সেটা। সাবডোমেইন বা ডোমেনের একটা অংশ হচ্ছে www। মেইন যে ডোমেন বা ডোমেন নেম সেটা হচ্ছে google.com। .comটা হচ্ছে টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেনের পরে থাকে ফাইল পাথ। সব ইউআরএলেই ফাইল পাথ থাকবে এমন কোনো ধরাবাঁধার নিয়ম নেই। অনেক ইউআরএল শুধু ডোমেন নেম লেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, পরবর্তীতে ফাইলের নামগুলো আসে না। আমরা ডিটেলস দেখব। আমরা আগের এক্সাম্পলটা এখানে দিয়েছি। প্রোটোকলটা কি আমরা একটু দেখব। এইখানে যে প্রোটোকলটা দেখেছিলাম, এই প্রোটোকলটা হচ্ছে যে নিয়ম বা নীতির উপর ভিত্তি করে ডাটা স্থানান্তর করা হয় তাকেই বলা হয় প্রোটোকল। যেমন FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা ফাইল আদান প্রদানের জন্য ব্যবহার করা হয় এই নিয়ম। VoIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট ব্যবহার করে আমরা মেসেঞ্জারে কথা বলি, ইমোতে কথা বলি, ভাইবারে কথা বলি, বা ভয়েস আদান প্রদান করি, এটা কিন্তু VoIP প্রোটোকলের জন্য হয়ে থাকে। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, আমরা নামেই বুঝতে পারছি এখানে মেইল বা তথ্য আদান প্রদানের জন্য এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। পোস্ট অফিস প্রোটোকল, POP, IMAP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল বা ইমেল আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পলের সেকেন্ড পার্ট ছিল সাবডোমেইন। আমরা সাবডোমেনে যাব। মূলত কী ধরনের হোস্ট হচ্ছে তা এখানে উল্লেখ করা হয়। সাধারণত যখনই আমরা দেখি www তখন এটা বুঝতে হবে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা এটা অনলাইনের কোথাও
সংরক্ষণ করা আছে। এক্ষেত্রে কন্টেন্টগুলো দেখাবে। ওয়েব হোস্ট আবার বিভিন্ন রকম হইতে পারে, যেমন static.example.com, এটা হচ্ছে নামের আগে স্ট্যাটিক থাকে, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব হোস্ট। EN, এটা হচ্ছে ইংলিশ। BN মানে হচ্ছে বাংলাদেশ, বাংলা ভাষাগত ওয়েব হোস্ট। এই ধরনের আরও ওয়েব হোস্ট রয়েছে। আমরা সেই এক্সাম্পলেরই ডোমেইন নেমের অংশটুকু দেখব। ডোমেইন নেম, কোনো ওয়েবসাইট ভিজিট করতে হলে ব্রাউজারে অ্যাড্রেস বারে যে ঠিকানা লিখি সেটাকে বলা হয় ডোমেইন। যেমন ফেসবুক, ইয়াহু। এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেমটা মূলত তৈরি করা হয় নাম্বার দিয়ে। সেই নাম্বারটা হচ্ছে আলফানিউমেরিক, সেই নাম্বারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কষ্টকর, আর সেই জন্য আইপি অ্যাড্রেসের বিপরীতে একটা নাম ব্যবহার করা হয়, আলফানিউমেরিক নেম ব্যবহার করা হয়, বা নাম্বার অথবা ক্যারেক্টারের সংমিশ্রণ। সেই আলফানিউমেরিকটাকেই বলা হবে ডোমেইন নেম। একটা ডোমেইন নেম পৃথিবীতে একটাই হবে, একটা সাইটেরই হবে। একাধিক সাইটের জন্য একটা ডোমেইন নেম হতে পারে না। একটা ডোমেইন নেমের ডট যে অংশটুকু রয়েছে, এই যে ডট, এই ডটের পরের অংশটুকে টপ লেভেল ডোমেইন বা TLD বলা হয়। এই TLD আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা জেনারিক ডোমেন আর হচ্ছে কান্ট্রি ডোমেন। এইখানে কান্ট্রি ডোমেনের উল্লেখ করা নাই, এখানে জেনারিক ডোমেন উল্লেখ করা হয়েছে .com। .com-এর পরে যদি .bd বা .in এরকম বেশ কিছু থাকে, দেশের নাম থাকে, তাহলে তাকে বলা হয় কান্ট্রি ডোমেন। ডোমেন প্রদানকারী সংস্থা NIC কর্তৃক বিভিন্ন কার্যক্রম বিচার করে 7 ধরনের ডোমেন টাইপ প্রদান করা হতো এক সময়, কিন্তু 2012 সালের পর এটা 27 রকম ডোমেন টাইপ ব্যবহার করা হয়। বর্তমানে 27-এরও বেশি হয়ে গেছে। যেমন .com মানে কমার্শিয়াল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .edu এডুকেশনাল, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .gov গভর্নমেন্টাল বা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .int ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .mil মিলিটারি, সামরিক বাহিনীর ক্ষেত্রে, .net নেটওয়ার্কের ক্ষেত্রে, .org অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .biz বিজনেস বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .info ইনফরমেশন তথ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .ac একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা কান্ট্রি ডোমেন দেখব। নামের, দেশের নামের সংক্ষিপ্ত ফর্ম এখানে বসানো হয়ে থাকে, যেমন .bd বাংলাদেশ, .us ইউনাইটেড স্টেটস, .uk ইউনাইটেড কিংডম, .au অস্ট্রেলিয়া, .jp জাপান, .in ইন্ডিয়া, .my মালয়েশিয়া, .sg সিঙ্গাপুর। এরকম পৃথিবীর সকল দেশেরই নামের শর্ট ফর্ম কান্ট্রি ডোমেন হিসেবে ব্যবহার করা যেতে পারে। একেবারেই শেষে রয়েছে ফাইল পাথ। কিছুক্ষণ আগে আমরা বলেছি ফাইল পাথ বা ফাইল নেম বা ফাইল ডিরেক্টরি নাও থাকতে পারে, তারপর আমরা সুবিধার জন্য দেখিয়েছি এখানে সাধারণত ফাইলের নামটা উল্লেখ থাকে। আমরা এখানে দেখব HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যে পার্টটা প্রথমেই দেখে আসলাম URL-এর, সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল আমরা জানি যে এক ধরনের নিয়ম বা নীতি, যার উপর ভিত্তি করে এখানে ট্রান্সফার হবে। কি ট্রান্সফার হবে? টেক্সট ট্রান্সফার হবে। যদি এখানে S বসানো হয়, এই S মানে হচ্ছে সিকিউর, মানে নিরাপত্তা বাড়ানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। আগে HTTP ব্যবহার করা হতো, বাট এখন HTTPS ব্যবহার করা হয় সিকিউরিটি সিস্টেমটা জোরালো করার জন্য। HTTPর কাজ ক্লায়েন্ট কম্পিউটারের সাথে সার্ভার কম্পিউটারের সংযোগ তৈরি করা, ক্লায়েন্ট কম্পিউটার থেকে পাঠানো অনুরোধ সার্ভারে প্রেরণ করা, সার্ভার অংশে ডাটা ক্লায়েন্ট অংশে প্রেরণ করা ইত্যাদি কাজ রয়েছে। এই HTTPর কিছু ইরর কোড রয়েছে বা ভুল মেসেজ রয়েছে। সাধারণত আমরা যখন সার্ভার ভিজিট করি তখন কিন্তু এরকম বেশ কিছু কোড আসে। 200 মানে হচ্ছে সাকসেসফুল রিকোয়েস্ট। 301 মুভড পারমানেন্টলি, 401 আনঅথরাইজড রিকোয়েস্ট, 403 ফরবিডেন, 404 পেজ অর সাইট নট ফাউন্ড, 500 ইন্টারন্যাশনাল সার্ভার এরর, 504 গেটওয়ে টাইম আউট। এইরকম বেশ কিছু কোড কিন্তু আসে।
এগুলাকে ইরোর কোড বলা হয়, স্ট্যাটাস ইরোর কোড। স্ট্যাটাসও বোঝায়, যেমন 200, 301, 401 এগুলো হচ্ছে স্ট্যাটাস ইরোর, বাট 403, 404, 500, 504 এগুলো হচ্ছে ইরোর কোড। সাধারণত 4 দ্বারা শুরু হলে ক্লায়েন্ট ইরোর। ক্লায়েন্ট ইরোর মানে হচ্ছে ব্যবহারকারীর সাইট থেকে কোনো ভুল ভ্রান্তি রয়েছে। আর 5 দিয়ে যদি কোনো কোড শুরু হয় তাহলে বুঝতে হবে সেখানে সার্ভারের কোনো ঝামেলা আছে। IP address is the most important term, most important topics. IP, Internet Protocol Address. ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট ব্যবহারের জন্য প্রত্যেকটা ডিভাইসকে এককভাবে ইউনিকলি ট্রেস করার জন্য বা ইউনিকলি চিহ্নিত করার জন্য এক ধরনের অ্যাড্রেস ব্যবহার করা হয়, তাকে আইপি অ্যাড্রেস বলা হয়, যার পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে তথা সারা পৃথিবীতে আইপি অ্যাড্রেস বন্টন করে ICANN, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বারস। এছাড়া আরও 5টি সংস্থা রয়েছে, ARIN, LACNIC, RIPENCC, AFRINIC, APNIC। এগুলোর ফুল ফর্মগুলো দেখে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। আইপি অ্যাড্রেস 2 ধরনের হয়ে থাকে, IPv4, IPv6, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আমরা একটু কম্পারিজন দেখি। এই IPv4টা হচ্ছে অ্যাড্রেস ফরম্যাটটা দশমিকের মতো হয়, আর IPv6-এর হেক্সাডেসিমাল বা 16 হবে। IPv4-এ সিগমেন্ট হবে 4টা, এখানে IPv4 মানেই হচ্ছে 4, সিগমেন্ট হবে 4, প্রত্যেকটা সিগমেন্টে 8 বিট করে থাকবে। দ্যাটস ওয়াই 4 8 32 বিটের হয় আইপি অ্যাড্রেস। আর হেক্সাডেসিমালে সিগমেন্ট থাকবে 8টা, প্রত্যেকটা সিগমেন্টে বিট হবে 16টা, তাহলে 8 16 128টা বিটের হয় IPv6-এ। প্রত্যেকটা সিগমেন্টে IPv4-এ 0 থেকে 255 পর্যন্ত নাম্বার ব্যবহার করা যায়, আর IPv6-এ 4টা 0 থেকে 4টা F পর্যন্ত লেখা যায়। ওকে, আরও ডিটেলস আমরা জানব IPv4 সম্পর্কে। 1980 সালে IPv4 এর কার্যক্রম শুরু হয়। IPv4-এর 4টা সেগমেন্ট থাকে, প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা করার জন্য ডট চিহ্ন ব্যবহার করা হয়। এটিকে ডটেড ডেসিমাল নোটেশন বলা হয়। এই ডটেড ডেসিমাল নোটেশন 4টাকে পার্ট করার জন্য 3টা ডটেড ডেসিমাল নোটেশন ব্যবহার করা হবে। এই যে এখানে 1টা 2টা 3টা ডটেড ডেসিমাল ব্যবহার করা হয়েছে। এই একটা পার্ট সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, মোট 4টা সেগমেন্ট এখানে কিন্তু রয়েছে। এই 4টা সেগমেন্টকে ডট দিয়ে আলাদা করা হয়েছে। এরকম প্রত্যেকটা সেগমেন্টে 8টা করে বিট থাকে, তাহলে আমাদের এই 8টা বিট যেহেতু এদের এক একটাকে বলা হয় অক্টেট, তাহলে 4টা অক্টেট থাকে। 4টা অক্টেট থাকলে আমাদের প্রত্যেকটা অক্টেটে 255 পর্যন্ত হাইস্ট 0 থেকে শুরু করে সংখ্যা ব্যবহার করা যায়। যেমন এখানে 192, 168, 1, 152 এরকম 255-র কম ব্যবহার করা হয়েছে। এখানে 4টা অক্টেট রয়েছে, 4টা অক্টেটে মোট 32টা বিট থাকবে। 32টা বিট মানে হচ্ছে 2 to the power 32, অর্থাৎ এই পরিমাণ ডিভাইসকে চিহ্নিত করা যাবে একক সময়, মানে এককভাবে চিহ্নিত করা যাবে। এই আইপি অ্যাড্রেসের কিন্তু 2টা অংশ আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে হোস্ট পার্ট। আমরা একটু দেখছি নেটওয়ার্ক পার্ট আর হচ্ছে হোস্ট পার্ট। আইপি অ্যাড্রেসের 2টা পার্ট থাকে মোট। IPv6 নিয়ে একটু আলোচনা করব। 1996 সালে IPv6-এর প্রথম শুরু হয় প্রচলনটা। এটা 128 বিটের হয়। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছিলাম যে 8টা সেগমেন্ট থাকবে এবং প্রত্যেকটা সেগমেন্টে 16টা বিট থাকবে, যার কারণে 8 16 হবে 128 বিট, এবং 2 to the power 128 মানে হচ্ছে 3.4 × 10 to the power 38 সংখ্যক ডিভাইসে ভিন্ন ভিন্নভাবে চিহ্নিত করতে পারবে। যেমন আমরা এখানে পার্ট দেখতে পাচ্ছি, সেগমেন্ট দেখতে পাচ্ছি, 8টা সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টে
16টা করে বিট থাকবে, তা 8 16 হবে 128টা, এবং প্রত্যেকটা সেগমেন্টে 4টা 0 থেকে 4টা F পর্যন্ত সংখ্যা কিন্তু বসানো পসিবল। ওকে, আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য আমরা একটু দেখব। আইপি অ্যাড্রেস আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আর ইউআরএল দেখে আসলাম ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইপি অ্যাড্রেসের জন্য কোনো সার্ভারের প্রয়োজন নেই, ডিএনএস ডোমেন নেম সিস্টেমের সার্ভারের প্রয়োজন নেই, বাট ইউআরএলের জন্য ডোমেন নেম সার্ভারের প্রয়োজন আছে, কারণ একই নামে একাধিক ওয়েবসাইট থাকতে পারে না, একে কন্ট্রোল করার জন্য অবশ্যই ডিএনএস প্রয়োজন হবে। আইপি অ্যাড্রেস একটা নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, আর ইউআরএল হচ্ছে একটা রিসোর্সের ঠিকানা। আইপি অ্যাড্রেস একটা নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকে, হয় IPv4 না হয় IPv6, বাট ইউআরএল কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়। সাধারণত নর্মাল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর নাম সাবলীল হয়ে থাকে, বাট যারা ডার্ক ওয়েব ব্যবহার করে বা ডিপ ওয়েব ব্যবহার করে কিংবা হ্যাকিং এর কাজে বিভিন্ন সাইট রয়েছে, সেই সমস্ত সাইটের নাম কিন্তু এমন বড় এবং এত বড় হয় যে আসলে দেখলে মনে হবে যে কোনো বাচ্চা তার নিজের আপন মনে সেই নামগুলো রেখেছে, আসলে কিন্তু সেই নামগুলোরও মিনিংস রয়েছে। এই কারণে বলা হয় ইউআরএল কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়।